সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আওয়ামী লীগের সদর দপ্তর এখন কলকাতায়, কার্যালয় হচ্ছে রোজডেল গার্ডেনে। ঢাকার সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে বললেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। ফ্যাসিস্ট হাসিনার মুখায়বে আগুন, সিসিটিভির ফুটেজে যা দেখা গেল। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী যা করার সব করতে প্রস্তুত। আমরা হিংসা বিদ্বেষ চাই না। রবিবার 13 এপ্রিল সকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেনাপ্রধান আরো বলেন, এদেশ সবার সম্প্রীতি বজায় রেখে একত্রে বসবাস করতে চাই। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী সবকিছু করতে প্রস্তুত। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ আজকের এই অনুষ্ঠান। এখানে সম্প্রীতির সমাবেশ ঘটেছে। সবসময় আমরা ধর্ম বর্ণ সব সম্প্রদায়ের সঙ্গে শান্তিতে বসবাস করতে চাই। আমরা দীর্ঘদিন ধরে এই সম্প্রীতি নিয়ে বসবাস করছি। আমরা একসঙ্গে সবাই বসবাসের জন্য কাজ করছি। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, যৌবনের বড় সময় পার্বত্য চট্টগ্রামে কাটিয়েছি। বিভিন্ন মত থাকলেও একে অপরকে শ্রদ্ধার মনোভাব থাকতে হবে। আওয়ামী লীগের সদর দপ্তর এখন কলকাতায়, কার্যালয় হচ্ছে রোজডেল গার্ডেনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। ওই দিন থেকে এখন পর্যন্ত সেখানেই আছেন তিনি। শুধু দলের সভাপতি নয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় বা প্রভাবশালী নেতাদের অনেকেই এখন ভারতে। তবে তাদের বড় অংশ আছেন পশ্চিমবঙ্গের কলকাতায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রভাবশালী অনেক নেতার ছবিও পাওয়া গেছে। দলের অনেক সিদ্ধান্ত কলকাতায় বসিয়ে নিচ্ছেন নেতারা। সেখান থেকে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন তারা। কার্যত কলকাতা শহর আওয়ামী লীগের সদর দপ্তরে পরিণত হয়েছে। ওই শহরে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকছেন নেতারা, রীতিমতো সংসার পেতেছেন। অনেকে আবার আত্মীয় বা দলীয় নেতাদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সময় আড্ডা দিতে বা দলীয় সিদ্ধান্ত নিতে কলকাতার নিউ টাউন আবাসিক এলাকার অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেনে উপস্থিত হচ্ছে। রোজডেল গার্ডেন এখন তাদের কার্যালয়ে পরিণত হয়েছে। সেখানেই বসে সাজানো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার মহাপরিকল্পনা। একই সঙ্গে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতেও তারা যাবতীয় ষড়যন্ত্র চালাচ্ছেন এই ভবনে বসে। অন্যদিকে আওয়ামী লীগ নেতা এবং সাবেক এমপি মন্ত্রী অনেকেই স্ত্রী সন্তানদের নিয়ে রীতিমতো সংসার পেতেছেন, কাটাচ্ছেন আয়েশি জীবন। বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পাশাপাশি যোগ দিচ্ছেন নানা ধরনের সামাজিক অনুষ্ঠানেও। কেউ কেউ ছেলে মেয়েদেরও ভর্তি করিয়েছেন সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানে। সংশ্লিষ্ট একাধিক সূত্র গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, রোজডেল গার্ডেনের 3 নম্বর অ্যাকশন এরিয়ার 2 নম্বর টাওয়ারের 11 তলায় 11C ফ্ল্যাটে বর্তমানে বাস করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিউ টাউনের এই অভিজাত ফ্ল্যাটে স্ত্রী, মেয়ে ও জামাতাকে নিয়ে থাকছেন শেখ হাসিনার অন্যতম আস্থাভাজন সাবেক এই প্রভাবশালী মন্ত্রী। শুধু তাই নয়, ওই ভবনেরই নিচতলায় আরও একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি, যেটি কার্যত এখন আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য সহ প্রভাবশালী নেতাদের সঙ্গে বৈঠক করেন আসাদুজ্জামান খান কামাল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় অবস্থান করছেন। আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্য ব্যবস্থা করে দেওয়া নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন তিনি। শারীরিকভাবে বেশ অসুস্থ। ভারতে অবস্থান করা নেতাকর্মীদের সঙ্গে তার তেমন যোগাযোগ নেই। আওয়ামী লীগ নেতাকর্মীরা কলকাতায় সেই জায়গায় নিয়মিত মিলিত হন। সেখানেও ওবায়দুল কাদেরকে দেখা যায় না বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। এছাড়া আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকও রীতিমতো কলকাতায় সংসার পেতেছেন। তার স্ত্রী, মেয়ে তার সঙ্গে সেখানে থাকেন। তবে চিকিৎসার জন্য মাঝে বেশ কিছুদিন দিল্লিতে ছিলেন নানক। নানকের PS বিপ্লব স্ত্রী, সন্তান নিয়ে কলকাতা বসবাস করছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ভারতে স্ত্রীকে নিয়ে বাসা ভাড়া করে থাকছেন। তার স্ত্রী আগে কানাডায় থাকলেও এখন দিল্লিতে তার সঙ্গে বসবাস করছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।
আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম স্ত্রীকে নিয়ে কলকাতার নিউ মার্কেটের পার্শ্ববর্তী এলাকায় বাসা ভাড়া করে থাকছেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন নিউ টাউন এলাকায় থাকেন। সেখানে একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকেন তিনি। দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী AKM এনামুল হক শামীমও কলকাতায় বাসা ভাড়া করে থাকছেন স্ত্রীকে নিয়ে। সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলও রয়েছেন কলকাতায়। তার স্ত্রী যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংরক্ষিত নারী আসনের MP অপু উকিলও রয়েছেন তার সঙ্গে। কলকাতার বেহালা এলাকার একটি ফ্ল্যাটে তারা বসবাস করছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাসও রয়েছেন কলকাতায়। তার স্ত্রীও তার সঙ্গে রয়েছেন, তবে তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমও স্ত্রী ও পরিবারের বেশ কয়েকজন সদস্য নিয়ে কলকাতায় বসবাস করছেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সংসদ সদস্য আওলাদ হোসেন কলকাতায় একই বাসায় থাকেন। স্থায়ীভাবে না থাকলেও তাদের স্ত্রীরা মাঝে মধ্যে সেখানে গিয়ে তাদের সঙ্গে থাকেন বলে একাধিক সূত্রে জানা গেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির ভাই টিপুও কলকাতায় রয়েছেন, তার সঙ্গে থাকেন স্ত্রী। এছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের অনেক নেতাও স্ত্রী সন্তান নিয়ে ভারতে বসবাস করছেন। ছাত্রলীগের সাবেক প্রভাবশালী বেশ কিছু নেতাও রয়েছেন এ তালিকায়। তাদের মধ্যে অন্তত বেশ কয়েকজন তাদের সন্তানকে ইতোমধ্যে ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন। কিছু কিছু নেতার স্ত্রী সন্তানরা বিভিন্ন সময় ভারতে গিয়ে ঘুরেও এসেছেন। গত ঈদের মধ্যেও বেশ কয়েকজন নেতার স্ত্রী ও সন্তান ভারতে গিয়ে একসঙ্গে ঈদ করেছেন। সূত্র জানিয়েছে, ভারত সরকারের প্রত্যক্ষ আশ্রয় প্রশ্রয় সেই থেকেই তারা বেশ আমোদ ফুর্তিতেই দিন কাটাচ্ছেন। এদের প্রায় প্রতিদিনই দেখা সাক্ষাৎ হয়, চলে আড্ডাবাজি, খাওয়া দাওয়া। পলাতকদের ভাষায় আওয়ামী লীগের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। এখানে বসেই যাবতীয় পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়ন করা হচ্ছে। ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম, সিগন্যাল, হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন। অপকর্ম বাস্তবায়নের নির্দেশও দিচ্ছেন এসব মাধ্যম ব্যবহার করে। মূলত দেশকে অস্থিতিশীল করে স্বৈরাচার শেখ হাসিনা সহ ফ্যাসিস্টদের দোসরদের বিচারিক প্রক্রিয়ায় বাধা, সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করতে এসব অপকর্ম হচ্ছে। ঢাকার সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে বললেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। ঢাকার মার্চ ফর গাজার সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান। তিনি বলেন, এই সমাবেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি ফিলিস্তিনের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। শনিবার 12 এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ফিলিস্তিনের রাষ্ট্রদূত বিবৃতিতে বলেন, ঢাকা তার অতুলনীয় আন্তরিকতা দিয়ে বিশ্বকে অবাক করে চলেছে। 12 এপ্রিল বিশ্ব যা প্রত্যক্ষ করেছে তা ইতিহাসের পাতায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ও সংহতির অন্যতম সেরা ঘোষণা হিসেবে লিপিবদ্ধ থাকবে, যা সীমান্ত এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণের প্রাণশক্তি একটি অকাট্য সত্যকে নিশ্চিত করে। বাংলাদেশ তার পুরুষ ও নারী, তরুণ ও বৃদ্ধ উভয়ের মাধ্যমে ফিলিস্তিনি জনগণকে স্বাধীনতা ও স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য শক্তি, উৎসাহ এবং নৈতিক প্রতিরোধ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের মতো মহান জাতি খুঁজে পাওয়া বিরল। এই মহৎ জাতি একটি অপরিবর্তনীয় সিদ্ধান্ত নিয়েছে, একটি ঘোষণা যা কেবল কথাই নয় বরং নীতিগতভাবে খোদাই করা হয়েছে। বাংলাদেশ ইতিহাসের সঠিক দিকে থাকা ছাড়া আর কিছুই মেনে নেবে না। ফিলিস্তিন এবং এর জনগণের ন্যায্য সংগ্রামের পাশে দাঁড়ানো ছাড়া আর কিছুই গ্রহণ করবে না। বিবৃতিতে আরো বলা হয়, সমগ্র ফিলিস্তিন থেকে সমগ্র বাংলাদেশের কাছে আমরা এমন এক জনগোষ্ঠীকে আমাদের শুভেচ্ছা জানাই যাদের মাহাত্ম্য এবং সাহসী অবস্থানকে ভাষায় প্রকাশ করা যায় না। ফিলিস্তিন এবং বাংলাদেশের ভাই বোনদের কাছ থেকে এটাই প্রত্যাশা করে, আমাদের জনগণ তাদের পূর্ণ অধিকার, তাদের স্বাধীনতা এবং তাদের স্বাধীনতার পুনরুদ্ধার না করা পর্যন্ত তাদের সমর্থনে অনুগত এবং অটল থাকবে। এই মহান জনগণের প্রতি আমরা আমাদের স্থায়ী অঙ্গীকার পুনর্ব্যক্ত করি। ফিলিস্তিন এবং এর জনগণ আপনাদের প্রতি অনুগত থাকবে যতক্ষণ না এটি তাদের পূর্ণ অধিকার, তাদের স্বাধীনতা পুনরুদ্ধার করে। আমরা আপনাদের সম্মানজনক অবস্থান কখনো ভুলব না। ঢাকার প্রাণকেন্দ্রে আমরা লাল এবং সবুজ রঙের সমুদ্রের উত্থান প্রত্যক্ষ করেছি। ফিলিস্তিনের পতাকার পাশে বাংলাদেশের পতাকা উড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক রাজু স্মৃতি ভাস্কর্যটি এই অসাধারণ দৃশ্যের পটভূমি হয়ে উঠেছে।
বাংলাদেশের জাতীয় রং ফিলিস্তিনের সাথে মিলে আছে। সাহসের দুটি পতাকা পাশাপাশি উঠছে। হাজার হাজার কণ্ঠস্বর, যার মধ্যে শিক্ষার্থী, মা, ইমাম, শিল্পী এবং আরো অনেক স্বাধীনতা ও ন্যায় বিচারের জন্য একযোগে ধ্বনি তুলেছেন। তিনি বলেন, বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হিসেবে আমি গত কয়েক দশক ধরে ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের জনগণের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে লিখছি। মিছিল করা প্রতিটি ছাত্র, চিত্রশিল্পী, প্রার্থনাকারী, ইমাম এবং কণ্ঠস্বর তুলে ধরা প্রতিটি বাংলাদেশিকে ধন্যবাদ। গাজার শরণার্থী শিবির থেকে পশ্চিম তীরের জলপাই গাছ পর্যন্ত আপনার সংহতি অনুভূত হয়। ন্যায় বিচারের জয় হবে, এই বিশ্বাসকে আপনারা বাঁচিয়ে রাখতে সাহায্য করেছেন। আমার হৃদয় এবং ফিলিস্তিনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আপনারা কেবল সমর্থক নন, আশা, মর্যাদা এবং সংগ্রামে আমাদের ভাই ও বোন। ফিলিস্তিন বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। ন্যায় বিচারের জন্য আমাদের যৌথ সংগ্রাম দীর্ঘজীবী হোক। শনিবার ঢাকায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজন করে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। দলমত নির্বিশেষে কর্মসূচিতে লাখ লাখ মানুষ অংশ নেন। ফ্যাসিস্ট হাসিনার মুখাবয়বে আগুন, সিসিটিভির ফুটেজে যা দেখা গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো ফ্যাসিস্ট খুনি হাসিনার মুখাবয়ব ও শান্তির পায়রা দুটি প্রতিকৃতিতে একজন ব্যক্তিকে আগুন দিতে দেখা গেছে। শনিবার চারুকলা এলাকার সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে পুলিশের তথ্য জানতে পেরেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, ওই ব্যক্তি কালো টি শার্ট, বাদামি প্যান্ট ও কালো স্যান্ডেল পরেছিলেন। তার চুল পেছনে ঝুঁটি বাঁধা ছিল। চারুকলার মাঝখানের গেট টপকে ওই ব্যক্তি ভোর 4:44 ভেতরে ঢোকেন। একই পথে তিনি 4:46 পালিয়ে যান। তার নাম পরিচয় শনাক্ত করা যায়নি। সিসিটিভি ফুটেজে এসব তথ্য পাওয়া গেছে বলে তিনি পুলিশকে জানান। প্রক্টর আরও বলেন, ওই ব্যক্তি প্রথমে তরল দাহ্য পদার্থ দিয়েছেন, তারপর পর্দার আড়ালে চলে গেছেন। তারপর ফুটেজে সেখানে অগ্নিশিখা দেখা গেছে। ওই ব্যক্তি যে গেট দিয়ে ঢুকেছে সেই গেট দিয়ে বেরিয়ে ছবির হাটের দিকে গেছেন বলে জানান প্রক্টর। পুলিশ তখন কি করছিল এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার পর পুলিশকে পানি দিয়ে আগুন নেভাতে দেখা গেছে। তবে তদন্ত কমিটি সব সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ বিষয়ে পরে জানাবে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা অনুসন্ধানে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার ভোরে নববর্ষের শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা মোটিভ দুটি আগুনে পুড়ে যায়। এর মধ্যে ফ্যাসিবাদের মুখাকৃতি ও মোটিফটি পুরোপুরি পুড়ে যায়, আর শান্তির পায়রা মোটিফটি আংশিক পুড়ে যায়। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, সেই ব্যক্তিকে তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে বলেন তিনি।